অনেক অপেক্ষার পরে আমির খান অভিনীত সিতারা জামান পার মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি এটি। তোমাদের কার কাছে কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাতে ভুলো না যেন। কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে এক ইনডোর স্টেডিয়ামের সামনে গাড়ি পার্ক করে ভেতরে যাচ্ছিল এক লোক। ওনার নাম গুলশান। ঠিক তখনই পেছন থেকে একজন এসে গুলশানকে আটকায়। স্যার, এখানে আপনি কেন গাড়ি পার্ক করেছেন? এটা তো বাস্কেটবল কোচের গাড়ি পার্ক করার জন্য সংরক্ষিত জায়গা। তখন গুলশান বলে, আমিও বাস্কেটবল কোচই। এটা বলে আবারও ভেতরে যেতে থাকে গুলশান। কিন্তু ওর কথা বিশ্বাস করতে পারে না ছেলেটার, পিছে পিছেই ঢুকে যায় জিমনেশিয়ামে। তারপর বাস্কেটবল টিম সেখানে এসে পৌঁছে। যাওয়ার সময় সবাই সালাম করে গুলশানকে। এবার এটা দেখে ছেলেটা শিওর হয়ে যায় যে গুলশান আসলেই কোচ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গেম। গুলশান আসলে দিল্লি টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। এই খেলায় দিল্লিকে দিক নির্দেশনা দিচ্ছিল হেড কোচ। কিন্তু তারপরও খেলার খুব একটা সুবিধা করতে পারছিল না দিল্লি। বারবার শুধু ভুল করেই যাচ্ছিল। এই ব্যাপারগুলোতে গুলশান এটা ওটা বলা শুরু করে দেয় পাশ থেকে। কিন্তু কিশোরী কেয়ার নেই হেড কোচের। উনি তার মতো দিক নির্দেশনা দিয়েই যাচ্ছিল। এসব কিছু দেখে গুলশান আরও আজে বাজে কথা বলা শুরু করে দেয় কোচকে। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় হেড কোচ। এক পর্যায়ে ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন হেড কোচ বলে ওঠে, আচ্ছা তুই যদি এতই পারিস তবে ওই বাস্কেটটা তুই টাচ করে দেখা। আসলে গুলশান অন্য সকল বাস্কেটবল প্লেয়ারের তুলনায় একটু খাটো, এজন্যই হেড কোচ এমনটা বলেছিল ওকে। এটাতে অনেক রেগে যায় গুলশান আর হেড কোচকে একটা ঘুষি মেরে বসে। পুরো ইনডোর স্টেডিয়াম যেন থমকে যায় এই কাণ্ড দেখে। সাথে সাথে হেড কোচ ওকে বের করে দেয় জিমনেশিয়াম থেকে। এই ব্যাপারটায় রাগ আরও বেড়ে যায় গুলশানের। তখন সে চলে আসে একটা বারে আর রাগের আগে পানি খেতে শুরু করে দেয়। গুলশান এতটাই রেগেছিল যে সে লিমিট ক্রস করে পানি খেয়ে ফেলে। ওর কোনো হুঁশই ফেরে না। তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় গুলশান। নেশা বেশি হয়ে যাওয়াতে গাড়িটাও ঠিকঠাকভাবে চালাতে পারছিল না সে। যেতে যেতে পুলিশের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে নিয়ে চলে যায় গুলশান। সাথে সাথেই পুলিশ তাড়া করে ওকে। অনেকক্ষণ তাড়া করার পরে গুলশানের গাড়ির সামনে যেতে সক্ষম হয় পুলিশ। কিন্তু গুলশান এবারও পুলিশের গাড়ির পেছনেই লাগিয়ে দেয়। ওর যেন কোনো হুঁশই নেই। তখন পুলিশ এসে ওকে কিছু বলবে কি তার আগেই গুলশান গাড়ি থেকে নেমে উল্টো পুলিশের উপরই রাগ দেখাতে শুরু করে আর আবোল তাবোল বলতেও থাকে ওদেরকে। আর ঠিক এই কারণে পুলিশও গুলশানকে জামাই আদর করার জন্য শ্বশুর বাড়ি মানে থানায় নিয়ে আসে। সারা রাত আসামির সাথে একটা সেলেই কাটাতে হয় গুলশানকে। সকাল হতেই থানায় চলে আসে গুলশানের এক বন্ধু। সে উকিল হওয়াতে গুলশানকে ছাড়াতে এসেছিল। ওকে ছাড়িয়ে তো নয়, কিন্তু ওর নামে একটা কেস ফাইল হয়ে গেছে। আগামীকালকেই সেটা শুনানি। হেড কোচের সাথে অমন আচরণের জন্য গুলশানকে তলব করা হয় অফিস থেকে। সেখানে গেলে বড় স্যার গুলশানকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে দেয়। হেড কোচ তো এতটাই রেগে গিয়েছিল যে তোমার নামে মামলা করতে গিয়েছিল। পরে আমরা অনেক বলে ওকে থামিয়েছি। আর ঠিক এই কারণেই সাসপেনশনটাই হবে তোমার শাস্তি। পরদিন সকালবেলা ঠিক সময় মতোই গুলশান কোর্টে এসে উপস্থিত হয়। সবার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শোনেন মহামান্য জাজ। তারপর বলতে শুরু করেন, সবকিছুই তো শুনলাম। তোমার নামে যা যা আরোপ লাগানো হয়েছিল সবকিছুই তো সত্য। সবগুলোরই প্রমাণও পাওয়া গেছে। এটা তোমার প্রথম অপরাধ। এজন্য তোমাকে আমি জেলে পাঠাতে চাচ্ছি না। আর তার উপরে তুমি তো অনেক ট্যালেন্টেড। এর জন্য সেটার একটা সুষ্ঠু ব্যবহার করতে চাই আমরা। এজন্য আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তোমাকে আগামী 3 মাস বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের বাস্কেটবল টিমের কোচ নিয়োগ করা হলো। এটা শুনে থ লেগে যায় গুলশান। আর বড় পাগলদেরকে শিখাতে হবে আমায়? এই কথাটা শোনা মাত্রই জাজ ওকে 500 টাকা ফাইন করে বসে, কারণ সে বুদ্ধি প্রতিবন্ধীদের পাগল বলেছে। আর এটা কোনোভাবেই ঠিক নয়। জরিমানার কথা শুনে গুলশানের মাথা সব তারই যেন ছিঁড়ে যায়। আবারও সে বলে ওঠে, পাগলকে পাগল বলার কারণে জরিমানা হলো আমার? এমন করতে করতে গুলশানের জরিমানা হয়ে যায় 5000 টাকা। সে একবার করে কথা বলছিল আর জাজ একবার করে টাকা বাড়াচ্ছিল। এসব কিছুতে একদমই পাগল প্রায় হয়ে যায় গুলশান। বাড়িতে এসে মাকে সবকিছু খুলে বললে মা বলেছে জাজ ঠিকই করেছে, কারণ যার যেটা সমস্যা সেটা নিয়ে মজা করতে নেই। তো তুই যে কাজটা করেছিস সেটা একদমই তুই ঠিক করিসনি। তোর ওই কাজের জন্য জাজ যে শাস্তি দিয়েছে এটা আসলে কম হয়ে গেছে, আরো বেশি শাস্তি দেওয়া উচিত ছিল। গুলশান এখন তার মায়ের সাথেই থাকে। ওর কিন্তু সুন্দরী একটা বউ আছে যার নাম সুনিতা। কিন্তু গত কিছুদিন হলো গুলশান বউয়ের সাথে রাগ করে নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে। এখন সে তার মায়ের সাথে ওর মায়ের বাড়িতেই থাকছে। পরদিন সকালবেলা গুলশান চলে আসে সর্বোদয়া সেন্টারে। এখানে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরকে বাস্কেটবল খেলা শেখাতে হবে ওকে। সেখানে গিয়ে প্রথমেই দেখা করে সর্বোদয়া সেন্টারের পরিচালক কার্তার পাজির সাথে। তিনি গুলশানকে জিজ্ঞাসা করে যে আপনি কয়দিন আসবেন সপ্তাহে বাচ্চাদেরকে শেখানোর জন্য। তখন গুলশান বলে সপ্তাহে 1 দিন আসলেই চলবে। এটাই তো বেশি, না হলে আবার বাচ্চাদের উপর প্রেশার পড়ে যাবে না? এই কথাটা শোনা মাত্রই কার্তার কাউকে যেন একটা ফোন লাগায়। পরে জানা যায় কার্তার জাজকে কল দিয়েছিল।
জাজের সাথে কথা বলার সময় গুলশান বলে, ম্যাম আমি বলেছি যে সপ্তাহে প্রত্যেক দিনই আসবো। আসলে জাজের কথা শুনে গুলশানের ভয়ে একদম সবকিছু শেষ হয়ে গেছে। আসল সত্য তো এটাই যে জাজের ভাতিজাও এইখানেই প্র্যাকটিস করত। ওর ভাতিজা একজন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে। তারপর গুলশান সেখান থেকে চলে আসে জিমনেশিয়ামে সবার সাথে দেখা করার জন্য এবং পরিচিত হওয়ার জন্য। দেখতে পায় ওরা সবাই তো এক একটা আইটেম, আর সবার সমস্যাও ভিন্ন ভিন্ন। তবে সবারই একটা ব্যাপার কমন, যে ওরা বয়সে অনেক বড় হলেও মনের দিক দিয়ে ওরা এখনো 10-12 বছরের ছোট্ট বাচ্চা। এখানে যারা যারা আছে, সাতবীর, গুড্ডু, বান্টি, হারগোবিন্দ, শার্মাজি, রাজু, সুনীল গুপ্তা, করিম কোরাইশি এবং লোটাস, এরা সবাই মিলে গুলশানকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। গুলশানকে দেখে যেন ওদের কোচ হিসেবে পছন্দই হয়নি। তখন হারগোবিন্দ একটা বল নিয়ে চলে যায় বাস্কেটের দিকে আর একা একাই প্র্যাকটিস করতে শুরু করে। এদিকে গুলশান ওদের সবাইকে বলছে একরকম আর ওরা করছিল আরেক রকম। কোনোভাবেই গুলশান ওদেরকে ওর কথা বোঝাতে পারছিল না। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে অনেকটাই রেগে যায় গুলশান, আর চলে আসে কার্তার পাজির সাথে আর বলতে থাকে, এদের দিয়ে আমি কেমনে টিম বানাবো? টিম তো হয় নর্মাল মানুষের, এরা তো কেউই আমার কোনো কথাই শোনে না। আমার মনে হচ্ছে না যে এদেরকে নিয়ে আমি কিছু একটা করতে পারবো। তখন কার্তার পাজি বলে, নর্মাল আসলে এক একজনের কাছে এক এক রকম। এই যে আমি মোটা, এটাই আমার কাছে নর্মাল। তুমি যে খাটো, এটাই তোমার কাছে নর্মাল। ঠিক তেমনই ওরাও নিজেদের মতো নিজেরা নর্মাল। তো একটু মানিয়ে নাও, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরেও কিছুই যেন বুঝতে চায় না গুলশান। সেদিন সন্ধ্যাবেলাতেই গুলশান চলে আসে একটা পার্টিতে তার মায়ের সাথে। সেখানে আসতে ওর বন্ধুর বউ এটা ওটা বলতে শুরু করে, তোমাদের বিয়ের কি অবস্থা? একসাথে থাকবা নাকি ডিভোর্স দিয়ে দিবা? যাই হোক, যদি ডিভোর্স হয়ে যায় তবে সুনিতার সাথে আমার এক আত্মীয়ের বিয়ে দিয়ে দিব আমি। এসব কথা শুনে তো অনেক ক্ষেপে যায় গুলশান। তারপরও তাকে অনেক করে বুঝিয়ে শুনে উপরে পাঠায় তার বন্ধু। গুলশান ছাদে এসে দেখতে পায় সেখানে সুনিতা আগে থেকেই দাঁড়িয়েছিল, ওর জন্য হয়তো বা অপেক্ষা করছিল। এটাই গুলশানের বউ। তারপর তারা বিভিন্ন বিষয় আশয় নিয়ে কথা বলতে শুরু করে। ওদের দেখে মনেই হচ্ছিল না যে ওরা একসাথে থাকে না এখন আর। তারপর সুনিতার এক কথায় আবারও ঝামেলা অনেক বেড়ে যায়। সুনিতা শুধু বলে যে আমার তো একটাই চাওয়া ছিল যে আমাদের পরিবারে খুব তাড়াতাড়ি 3 নাম্বার একটা সদস্যর আগমন ঘটবে, মানে বাচ্চা নিবে সে। এটা শোনা মাত্রই কেন জানি অনেক ক্ষেপে যায় গুলশান। সে কিছুতেই বাচ্চা নিতে চায় না। আর এই ব্যাপার নিয়ে ওদের দুজনের মধ্যে এত বড় ঝামেলা, এমনকি এই কারণে ওরা দুজনে আলাদাও থাকছে এখন। সুনিতা চায় বাচ্চা নিতে, কিন্তু গুলশান ওর একদম বিপক্ষে। আসলে গুলশানের বয়স যখন 8 বছর ছিল তখন তার বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তখন থেকে গুলশানের ধারণা যে বাবারা মনে হয় এমনই হয়, এজন্য সে নিজেও বাবা হবে না। আর ঠিক এই কারণে ওদের মধ্যে ঝামেলাটা বেঁধে গিয়েছিল। এখানেও আগের মতো ঝগড়া করে চলে যায় গুলশান। পরদিন সকালে জিমনেশিয়ামে এসে পৌঁছে গুলশান। সবাইকে আজ একটু ব্যায়াম করাবে সে, এজন্য সবাইকে সোজা লাইন বরাবর দৌড়াতে বলে। আগে যাচ্ছিল গুলশান আর পিছে পিছে বাকি সবাই। দরজার সামনে গিয়ে টার্ন নেয় গুলশান, আর ওর সাথে নেয় আরো 2 জন। কিন্তু বাকি সবাই সোজা রাস্তা ধরে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এটা দেখে একদম পাগল প্রায় হয়ে যায় গুলশান। ওর এমনটা মনে হচ্ছিল যেন সে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে ওর মাথায় একটা বুদ্ধি আসে, সেই মোতাবেক চলে আসে আদালতে। সেখানে এসেই জাজ ম্যামের সাথে দেখা করে বলে, আপনি তো জাজ হয়ে না আন্টি হয়ে আমাকে এই শাস্তিটা দিয়েছেন। আপনার ভাতিজাও আছে ওই টিমে, এজন্য আমাকে কোচ হিসেবে পাঠিয়েছিলেন ওখানে। এটা তো একদমই আপনি ঠিক করেননি। তখন এগুলো শুনে জাজ বলে যে হ্যাঁ, ভুল তো আমারই হয়েছে। আমার উচিত ছিল সরকারি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ঝাড়ু মোছার কাজ তোমাকে দেওয়া, যেখানে তোমার মতো মাতাল ড্রাইভারের কারণেই বেশিরভাগ মানুষ আসে। কিন্তু আমি ভুল করে তোমাকে একটা ভালো জায়গায় দিয়ে ফেলেছি, তো এখন আমি আমার ভুলটা শুধরিয়ে নেব, কোনো সমস্যা নেই। এই কথাটা শুনে হকচকিয়ে যায় গুলশান আর বলে, না ম্যাম, আমি তো এমনি বলেছিলাম। ওদের কোচ হয়ে তো আমার খুব ভালোই লাগছে, আর আপনার ভাতিজা তো আমারও ভাতিজাই। এটা বলেই সেখান থেকে কেটে পড়ে গুলশান। পরদিন সকালবেলাতে সময় মতো জিমনেশিয়ামে চলে আসে গুলশান। সবাইকে এক এক করে থ্রো করতে বললেও সবাই একসাথে থ্রো করে বসে, আর করিম তো উল্টা হয়ে থ্রো করে। ওদের এসব কার্যকলাপ দেখে গুলশান তো হতবাক। এদেশে কিভাবে খেলা শিখাবে? আর খুব অল্প দিনের মধ্যে এদের নাকি একটা টুর্নামেন্টও আসে, সেখানে কি ওরা কি খেলবে? আর হারগোবিন্দ তো একা একাই প্র্যাকটিস করত। তারপর সবাইকে একটা ব্রেক দেয় গুলশান আর চলে আসে হারগোবিন্দের সাথে কথা বলার জন্য। দেখো, আমি জানি তুমি বাকি সবার থেকে একটু বুদ্ধিমান, তো যদি আমরা জিততে চাই তবে তোমাকে টিম মেম্বার হিসেবে আমাদের খুবই প্রয়োজন। টিমের সাথে প্র্যাকটিস না করলে তুমি কিভাবে টিম প্লেয়ার হবে বলো? তো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তুমি টিমের হয়ে একটু প্র্যাকটিস করো। কিন্তু কিছুই যেন কানে ঢোকে না ওর, আর কিছু না বলে সেখান থেকে চলে যায় হারগোবিন্দ। সেদিনের মতো প্র্যাকটিস শেষ করে গুলশান। বাহিরে এসে কার্তার পাজির সাথে কথা বলছিল, ঠিক তখনই সেদিক দিয়ে বের হয় করিম। একটা বাইক নিয়েই যেতে থাকে। ওর বাইক নিয়ে যাওয়া দেখে তো ভয় পেয়ে যায় গুলশান।
তখন কারতারপাজি সবার সম্পর্কে জানায় গুলশানকে। করিম তার পরিবার থেকে অনেক দূরে একটা হোস্টেলে থাকে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে চলে যায়। একটা হোটেলে থালা বাসন পরিষ্কারের কাজ করে করিম। রাজুদের পারিবারিক একটা নার্সারি আছে, সেখানেই কাজ করে রাজু, আর সারাদিন গাছপালাকে বন্ধু ভেবেই কথা বলে ওদের সাথে। অন্যদিকে সাতবীর চাচার দোকানের মেকানিক। সে কিন্তু যেন তেন মেকানিক না, অনেক ভালো মাপের একটা মেকানিক। এমনকি সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া ছাত্রদেরকেও শেখায়। শর্মাজির মা নেই, বাবার সাথেই থাকে এবং একটা ক্যাফেতে কাজ করে। ওর সব কাস্টমার ওকে খুব পছন্দ করে। লোটাস কাজ করে একটা ডাই ফ্যাক্টরিতে, এজন্য প্রায় প্রতিদিনই ওর চুলের এক এক রকম দশা হয়। অন্যদিকে গুড্ডু পশু পাখিকে অনেক ভালোবাসে, পশু পাখিও তাকে অনেক ভালোবাসে। আর ঠিক এ কারণে একটা ফার্মে কাজ করে গুড্ডু। সারাদিন পশু পাখির সাথেই সময় কাটে ওর। এটা শুনে গুলশান বলে, ও এই জন্যই ওর গায়ে এত গন্ধ। কিন্তু কারতারপাজি ওকে অবাক করে দিয়ে বলে যে না, ছোটবেলাতে একদিন ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিল গুড্ডু। তারপর থেকে পানি দেখলে সে অনেক ভয় পায়, আর তখন থেকে আজ পর্যন্ত সে একদিনের জন্য গোসল করেনি। এদের মতো বাকি সবারও কোনো না কোনো একটা কাহিনী আসেই। হাড়গোবিন্দার এই টিমের হয়ে খেলবেন না এটা জানিয়ে দিয়েছে, কিন্তু সে যে কেন খেলবেন এটা পরে জানাবে কারতারপাজি, কারণ এটা অনেক বড় একটা গল্প, এটা বলতে অনেক খালি সময় লাগবে। সবার কাহিনী শুনে তো ওদের উপরে ভালো লাগা কাজ করতে শুরু করে গুলশানের। আর পরদিন থেকেই শুরু করে ওদের মতো প্র্যাকটিস। যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করত গুলশান। কয়েকদিনের ট্রেনিংয়ে এখন মোটামুটি ভালোই খেলছে এরা সবাই। খুব অল্প দিনের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের একটা টুর্নামেন্ট হচ্ছে, সেটাতে এই ক্লাবও পার্টিসিপেট করেছে। এদের অফিসিয়াল নাম রাখা হয়েছে টিম সিতারা। আগামীকালকে ওদের একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা সম্পর্কে কিছু ব্যাপার গুলশান ওদেরকে জানায়। আর কালকের ম্যাচে নীল টি শার্ট পরে আসতে বলে সবাইকে, কিন্তু এক একজন এক এক কালার পরবে বলে জানায়। গুলশান অনেক করে বোঝায় যে সবার এক কালার টি শার্ট পরতে হবে, কারণ তোমরা যে একটা টিম এটা তো বোঝাতে হবে সবাইকে। কিন্তু কে শোনে কার কথা? পরদিন সকালে গুলশান এসে দেখতে পায় কারতারপাজি অনেকগুলো চেয়ার বসাচ্ছিলেন। তখন গুলশান বলে, পাগল ছাগলের খেলায় কি এত মানুষ হবে? আপনি অযথাই এতগুলো চেয়ার এভাবে বিছাচ্ছেন, তাও আজকে আবার কাজের দিন, আজকে তো লোকজন আরো কম হবে। কিন্তু কারতারপাজি জানায় ওদের সবারই পরিবার আসবে, তুমি দেখে নিও। তাদের কাছে ওদের বাচ্চাদের খুশিটাই মুখ্য বিষয়। সেখান থেকে গুলশান চলে আসে সোজা চেঞ্জিং রুমে। এসে দেখতে পায় লোটাস আর সাতবীর লাল টি শার্ট পরে এসেছে। এতে অনেক রেগে যায় গুলশান। তখন খেয়াল করে দেখতে পায় যে গুড্ডুর পরনে দুইটা টি শার্ট। ওর থেকে একটা টি শার্ট নিয়ে দেয় লোটাসকে, আর সাতবীরকে দেয় ওর নিজের টি শার্টটাই। তারপর শুরু হয়ে যায় খেলা। অনেক মানুষ এসেছিল ওদের এই খেলাটা দেখতে। দুদলই মোটামুটি ভালোই খেলছিল, কিন্তু শেষমেশ জিতে যায় টিম সিতারা। এতে তো সিতারা সাপোর্টাররা সহ পুরো টিমের সবাই অনেক খুশি। হইহুল্লা করতে করতে সবাই অনেকটা ঘেমেও যায়। তখন সবাইকে গোসল করতে বলে গুলশান। ওর কথা শুনে শুধু গুড্ডু বাদে সবাই রাজি হয়ে যায় গোসল করার জন্য। সেখানে আসার পরে হঠাৎ করে একটা ইঁদুর পড়ে যায় পানিতে। ইঁদুরটাকে বাঁচাতে বলে গুড্ডু, কারণ সে তো পশু পাখিদের অনেক বেশি ভালোবাসত। কিন্তু গুলশান বুদ্ধি করে বলে যে আমি পারবো না, ইঁদুর দেখলে আমার অনেক ভয় হয়। ওর কথার সাথে তাল মিলে বাকি সবাইও সেম কথাই বলে, ওকে বাঁচাতে হলে তোমাকেই যেতে হবে। তখন গুড্ডু অন্য কোনো উপায় না পেয়ে নেমে যায় ওই বাথট্যাবটার মধ্যে এবং বাঁচায় ইঁদুরটাকে। এতে করে ওর পানির ভয়টাও চলে যায়, কারণ সে পানিতে নামলে এবং ভেজেই আসে। অনেক বছর পরে আজকে গোসল করছে গুড্ডু। সেখানে সবাই মিলে পানি দিয়ে অনেক মজা করছিল। 2 দিন পরে অন্য একটা জায়গায় একটা ম্যাচ পড়েছে। এই সবাইকে সেখানে নিয়ে যেতে হবে গুলশানকেই, ওদের সাথে কারতারপাজি যাবে না। আর আজকে গোলু খান নামের আরেকজন তাদের সাথে জয়েন করবে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গোলু। ওর নাম শুনে গুলশান মনে করেছিল সে ছেলে, কিন্তু আসলে সে তো একটা মেয়ে। তারপর সবাই মিলে উঠে যায় বাসে। বাসে চড়েই সবাই খুব হইহুল্লা করতে শুরু করে। এতে বাসে থাকা যাত্রীদের অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু কেউ কিছুই বলে না। কিছুক্ষণের জার্নি শেষে ওরা এসে পৌঁছে সেই জিমনেশিয়ামটায়, যেখানে আজকে ওদের ম্যাচটা হবে। এখানে এসে তো সবাই হতবাক। অন্য টিমে পেড্রো নামের একজন ভালো খেলোয়াড় ছিল। তারপর পরে শুরু হয়ে যায় খেলা। গেমের শুরু থেকে পেড্রো অনেক ভালো খেলছিল, ওকে কেউই থামাতে পারছিল না। এই ব্যাপারগুলো দেখে গুলশানের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তখন গোলু বলে ওঠে, ওকে আমি আটকাতে পারবো স্যার। তারপর গোলু নেমে খুব ভালোভাবে ডিফেন্ড করছিল, কিন্তু হঠাৎ করে সে আজব একটা কাণ্ড করে বসে। পেড্রোর 2 বল বরাবর মেরে দেয় গোলু। এতে মাটিতে লুটিয়ে পড়ে পেড্রো। তারপর খুব ভালোভাবে ম্যাচটা জিতে যায় টিম সিতারা। আসলে বলতে গেলে টিম সিতারা এটা সিটিং করে জিতে গেল। সেখান থেকে খেলা শেষ করে ওরা ফিরছিল আরেকটা বাসে করে। বাসের মধ্যে সবাই খুব মজমাস্তি করছিল, কারণ মাত্র তোরা জিতেই ফিরছে। তবে ওরা এতটাই হইহুল্লা করছিল যে কোনো যাত্রী এটা সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে ড্রাইভার এসে এটা ওটা বলতে শুরু করে ওদেরকে।
পাগল ছাগল আরো কত কি। এটাতে অনেক রেগে যায় গোল্ডু আর ড্রাইভারের বলও ফাটিয়ে দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে ড্রাইভার, আর সাথে সাথে আরেকজন তোর গায়ের ওপরই ভমিট করে দেয়। আর ঠিক এ কারণে পুরো টিমকে বাস থেকে নামিয়ে দেয় ড্রাইভার। এসব ব্যাপার ঘটে যাওয়াতে খানিকটা রাগ হয় গুলশানের, আবার অনেকটা মজাও পায়। তারপর সেখান থেকে চলে আসে নিজেদের জিমনেশিয়ামে। সবাইকে পিৎজার ট্রিট দেয় গুলশান। আসলে আজকে যে ওরা ম্যাচটা জিততে পেরেছে এই জন্যই এই ট্রিটটা দিয়েছিল গুলশান। আস্তে আস্তে গুলশান ওদের সবাইকে বুঝতে শুরু করেছে। এখন সে এটা বুঝে গিয়েছে যে ওরা কতটা স্ট্রাগল করে এই সমাজে টিকে থাকে। ওদের পথ চলা একদমই আমাদের মতো সহজ নয়। গুলশান যত এগুলো বুঝতে পারে ওর ভালোবাসা ওদের প্রতি ততই বাড়তে থাকে। 2 দিন পরে অন্য আরেকটা জায়গায় আরেকটা ম্যাচ আসে। এবার সেখানে ওরা কিভাবে যাবে? পাবলিক ট্রান্সপোর্টে তো কোনোভাবেই যাওয়া পসিবল না। এর আগেই যে কাণ্ড ঘটলো, এর পরে আবার কি কাণ্ড যে ঘটায় ওরা তা কেই জানে। তাহলে এখন কি করবে গুলশান? এজন্য চলে আসে তার বউ সুনিতার কাছে আর সবকিছু খুলে বলে ওকে। তখন সুনিতা বলে, একটা গাড়ির ব্যবস্থা আমি করে দিতে পারবো, কিন্তু ড্রাইভার হবে কে? গুলশানের তো লাইসেন্স বাতিল হয়ে গেছে, আর টিমের সবাই তো বুদ্ধি, ওদের তো কারোরই গাড়ি চালানোর লাইসেন্স নেই। তাহলে এবার গাড়ি কে চালাবে? ঠিক তখনই ওর মনে পড়ে যায় সুনিতা তো অনেক ভালো গাড়ি চালাতে পারে, তাহলে সে গেলেই তো হচ্ছে। এই প্রস্তাবটা যখন গুলশান সুনিতাকে দেয় তখন প্রথমে না না করতে থাকলেও পরে রাজি হয়ে যায় সুনিতা। আর অন্য কোনো উপায়ও তো নেই। সে যদি ওদেরকে সাহায্য না করে তাহলে কে সাহায্য করবে ওদেরকে? 2 দিন পরে সুনিতা চলে আসে গাড়িটা নিয়ে জিমনেশিয়ামের সামনে। সবাই গাড়িতে উঠে রওনা দেয়, চলে আসে সেই জায়গাতে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় গেম। খুব সহজেই জিতে যায় টিম সিতারা। আসলে সবাই এখন একটা টিম হয়ে খেলছিল, এজন্যই জেতা সম্ভব হচ্ছিল ওদের দ্বারা। এতে গুলশান ও সুনিতাও অনেক খুশি। তারপর এভাবেই চলতে থাকে। ওরা এক এক দিন এক এক জায়গায় যেত আর এক এক টিমের সাথে খেলতো। ওদের খেলাটা এতটাই ইমপ্রুভ হয়ে গিয়েছিল যে যাদের সাথেই খেলছিল তাদের সাথেই জিতছিল। এদিকে গুলশান ও সুনিতার সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকে আগাচ্ছিল। একের পর এক ম্যাচ জিতছিল টিম সিতারা। এভাবে জিততে জিততে খুব সহজেই ওরা উঠে যায় ফাইনালে। এবারকার এই ফাইনাল ম্যাচটা অন্য যে কোনো ম্যাচগুলোর থেকে অনেকটাই হার্ড হবে। ঠিক এই কারণে এবার ওদের টিমে হারগোবিন্দকে খুবই প্রয়োজন। তো ওকে কনভিন্স করার জন্য গুলশান চলে আসে হারগোবিন্দের বাড়িতে। অনেক করে বোঝানোর পরেও কোনো লাভই হচ্ছিল না। তখন গুলশান জানতে পারে যে কেন হারগোবিন্দ খেলবে না। অনেকদিন আগে একবার হারগোবিন্দের টিম ফাইনালে গিয়েছিল, তখন তার কোচ ওদের উপর ভরসা করতে পারেনি। এজন্য দুজন সুস্থ মানুষ কিনেছিল খেলার জন্য। তারপর থেকে সব কোচদেরকে ঘৃণা করত হারগোবিন্দ, কারণ সেদিন ওর মা এই ব্যাপারটা জেনে অনেক কেঁদেছিল। আর ঠিক এ কারণে সে এখন আর খেলতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন গুলশান হারগোবিন্দের মায়ের কাছে গিয়ে অনেক করে কাকুতি মিনতি করতে থাকে, এবারের মতো অন্তত ওকে খেলতে বলুন। আর সবাই তো এক নয়, আমি কথা দিচ্ছি আমি ওদেরকে কখনোই ধোকা দিব না। কিন্তু গুলশান এতক্ষণ যাকে হারগোবিন্দের মা ভাবছিল তিনি আসলে ওনার চাচি। এইসব কাণ্ড দেখে সেখানে থাকা সবাই হাসিতেই ফেটে পড়ে, আর হারগোবিন্দ রাজি হয়ে যায় খেলার জন্য। সেখান থেকে গুলশান সোজা চলে আসে কার্তার পাজির কাছে আর ফাইনাল সম্পর্কে জানতে চায়। তখন কার্তার পাজি যেটা বলে সেটা শুনে হতবাক হয়ে যায় গুলশান। ফাইনাল খেলাটা হবে মুম্বাইয়ে। এত দূর ট্রেন জার্নি করতে পারবে না আমার বাচ্চারা, আর প্লেনে করে যাওয়ার সাথে হোটেলে থাকার বাজেট নেই আমাদের কাছে। যা টাকা পয়সা ছিল সব আগের ম্যাচগুলোতে শেষ হয়ে গেছে, আর আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এবার আমরা ফাইনালে যাব। এখন কোনোভাবেই ফাইনাল খেলা আমাদের পসিবল হবে না। কার্তার পাজির মুখে এসব কথা শুনে গুলশান যেন একদম আকাশ থেকে পড়ে। যদি খেলতে না যেতে পারে তবে সবাই অনেক বেশি কষ্ট পাবে, কিন্তু সে কি করবে কিছুই ওর মাথায় ঢুকছিল না। এদিকে সিতারা টিমে সবাই ব্যাপারটা জেনে একদমই উদাস হয়ে যায়। ওদের কত স্বপ্ন ছিল যে ওরা ফাইনাল খেলবে, কিন্তু বাজেট সমস্যার কারণে এখন সেটাও হবে না। আসলে ওদের ভাগ্যটাই খারাপ। একবার জন্মেছে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে, আর এখন একটু ভালো পর্যায়ে গিয়েও ওদের এই অবস্থা। অন্যদিকে দেখা যায় গুলশানের মা একজনকে সাথে করে নিয়ে তীর্থস্থান দর্শন করতে যাচ্ছিল। ওরা কয়েকদিন সেখানেই থাকবে। কি যেন ভেবে গুলশান গিয়ে জড়িয়ে ধরে মাকে। এতে খানিকটা থতবত খেয়ে যায় মা। তারপর পরই মা সেখান থেকে ওই লোকটাকে সাথে নিয়ে চলে যায়, আর সাথে সাথে গুলশান এসে পৌঁছে সুনিতার কাছে আর ওকে সবকিছু খুলে বলে। সুনিতার মাথায় কিছুই ঢুকছিল না। অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে ওদের মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সেই মোতাবেক সুনিতাকে পুলিশ সাজিয়ে এসে পৌঁছে করিম যেই হোটেলে কাজ করত তার মালিকের সামনে। আসলে সুনিতা আগে অভিনয় করত, এর জন্য অভিনেতা হিসেবে ওকে পুলিশের পোশাক পরে এখানে আনা হয়েছিল। তবে ওদেরকে দেখে একদমই ভয় পায় না মালিক, আর বলে, ম্যাম আমার রেস্টুরেন্টে তো সবকিছুই ঠিক আছে, আপনারা অযথাই এখানে কষ্ট করে এসেছেন, এখানে কোনো অনিয়মই পাবেন না আপনি, তো আপনাদের আশাটাই শুধু বৃথা। তখন সুনিতা বলে, তা ঠিক, তবে একটা ইস্যু আছে, তোমার হোটেলে একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে কাজ করাও তাই না?
এটা ভালো কথা যে তুমি একজন বুদ্ধি প্রতিবন্ধীকে কেন সুযোগ দিয়েছো, কিন্তু ওকে তুমি অকথ্য ভাষায় গালিগালাজ করো, ওকে বেশি প্রেসার দাও, অন্য স্টাফদেরকে যে বেতন দাও ওকে দাও তার অর্ধেক, সাথে ওকে 8 ঘন্টার কথা বলে ওকে 12 ঘন্টা খাটিয়ে নাও। তো এখন এইসব কিছু ফাইল করলে তোমার কমপক্ষে 3 বছরের সাজা তো হবেই হবে। এখন কি করবে এটা তোমার ব্যাপার। এটা বলেই সেখান থেকে চলে যায় সুনিতা। তখন সেই রেস্টুরেন্টের মালিক গুলশানকে বলে এখন ম্যামকে কিভাবে শান্ত করা যাবে, টাকা দিয়ে না কিভাবে? গুলশান বলে ম্যামের সামনে টাকার কথা বলাই যাবে না, তবে একটা উপায় আসে ম্যামকে শান্ত করার জন্য। যদি তুমি টিম সিতারার মুম্বাই যাত্রার সব খরচ বহন করো তাহলেই ম্যাম তোমাকে ক্ষমা করবে। যেই কথা সেই কাজ, সাথে সাথেই সবকিছুর ব্যবস্থা করে দেয় ওই মালিক। ওরা সবাই প্লেনে করে এসে পৌঁছে মুম্বাইয়ের ওই হোটেলটায়। ওদের রুম 7 তলায়। সেখানে যাওয়ার সময় সবাইকে লিফটে যেতে বলে গুলশান সিঁড়ি দিয়ে যেতে চায়। আসলে গুলশান লিফটে উঠতে অনেক ভয় পায়। সে যখন অনেক ছোট ছিল তখন একবার লিফটে আটকা পড়েছিল। তারপর থেকে গুলশান আর কখনোই লিফটে চড়ে না, হোক 8 তলা বা 10 তলা বা আরো বেশি, সে সবসময় সিঁড়ি দিয়ে যেত। তখন সবাই মিলে একটা বুদ্ধি হাঁটে এবং গুলশানকে লিফটের মধ্যে নেয়। এতে করে গুলশান তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তার জানটা যেন ওর হাতেই চলে আসে। আর এবারও ঠিক আগের মতোই লিফটটা মাঝপথে গিয়ে আটকে যায়। এতে আরও ভয় পেয়ে যায় গুলশান। অনেকক্ষণের চেষ্টায় লিফটটা ঠিক হয়, সবাই বেরিয়ে আসে লিফট থেকে। গুলশানের তো ভয় একদম প্রায় মরার দশা। তারপর যখন দেখতে পায় সে বেঁচেই আছে, এতে করে ওর ভয়টা কেটে যায়। সেখান থেকে রুমে এসে মাকে কল দিয়ে সবকিছু খুলে বলে গুলশান। তারপর মাকে বলে তুমি একটু অপেক্ষা করো মা, আমি লিফটে গিয়ে ভিডিও করে তোমাকে তারপর দেখাচ্ছি। তারপর আস্তে আস্তে গুলশান আগায় সেই লিফটটার দিকে। 7ম তলায় লিফটের দরজা যখন খুলে তখন গুলশান তো হতবাক হয়ে যায়। লিফটের ভেতরে গুলশান যেটা দেখতে পায় সে সেটা কখনোই কল্পনা করতে পারেনি, কারণ তার ভেতর থেকে বের হয়ে আসে মা এবং ওই লোকটা। আসলে মা কোনো তীর্থযাত্রা যায়নি, এই লোকটাই হলো ওনার লাফার। এগুলোতে একদম পাগল প্রায় হয়ে যায় গুলশান। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মা এবং বাকি সবাই মিলে বোঝানোর চেষ্টা করলো লাফ তেমন একটা হয় না, কিছুতেই বুঝতে চাচ্ছিল না গুলশান। তারপরই সেখানে টিমের সবাই চলে আসে আর ওই লোকটাকে গুলশানের বাবা ধরে বসে। গুলশান 1000 বার বারণ করা সত্ত্বেও ওরা কিছুতেই ওর কথা শোনে না। তখন সুনিতা অনেক করে বোঝানোতে বুঝতে সক্ষম হয় গুলশান আসলে মায়েরও তো একটা জীবন আছে আর সে এজন্য মেনে নেয়। পরদিন সকালে ওদের ম্যাচ। জিমনেশিয়ামে এসে তো সবাই হতবাক। অন্য দলের সবাই খুব লম্বা, এরা তো একদমই ওদের কাছে চুনো পুটি। তারপরে গুলশান ওদেরকে ভরসা দেয়, শুধু লম্বা হলে বাস্কেটবল খেলা যায় না, অনেক খাটো মাংস খেলতে পারে। শুরু হয়ে যায় গেম। প্রথম দুদলই খুব ভালোই খেলছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে যায়। ওই দলের হাইটের জন্য তারা অনেক বেশি সুবিধা পাচ্ছিল আর পয়েন্ট শুধু করেই যাচ্ছিল। টিম সিতারা একদমই ওদের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই গুলশান টাইম আউট নেয় আর সবাইকে বোঝাতে শুরু করে ওরা লম্বা তো কি হয়েছে, তোমরা এখন থেকে সব পাস নিচ দিয়ে করবা। ওদের জন্য উঁচুর বল ধরা যতটা সহজ নিচের বল ধরা ততটাই কঠিন, তো তোমাদের সকল পাস যেন হয় নিচ দিয়ে। টিম সিতারাও ঠিক তেমনটাই করে আর ওদের এই প্ল্যানটা খুব ভালো কাজেও দিচ্ছিল। আস্তে আস্তে ওদের পয়েন্ট গ্যাপটা কমতে শুরু করে। এক পর্যায়ে ওদের পয়েন্ট গ্যাপ হয়ে যায় মাত্র 1। টিম সিতারার 29 পয়েন্ট আর অন্য টিম তার 30। হাতে সময় বাকি আছে মাত্র 20 সেকেন্ড। বল টিম সিতারার দখলে। হার্ড গোবিন্দকে কয়েকজন মিলে ধরাতে সে শুটটা করতে পারে না, এজন্য বলটা দেয় করিমকে। তার শুট যদি বাস্কেটে পড়ে তাহলেই জিতে যাবে টিম সিতারা। কিন্তু করিম এবারও সেই আগের মতোই কাজ করে বসে, উল্টো হয়েই বলটা থ্রো করে। বলটা একদম সোজা গিয়ে বাস্কেটের উপরে পড়ে। 2-3টা ড্রপ খেয়ে নিচে পড়ে যায় বলটা। এর মাধ্যমে হেরে যায় টিম সিতারা। দর্শক সহ গুলশান অনেক কষ্ট পেয়ে যায়, একটুর জন্য ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু এই কি, টিম সিতারা তো উল্লাসে মেতে আছে। যদিও তারা জিততে পারেনি তবুও তারা অনেক খুশি। দুই দলই একসাথে অনেক মজ মাস্তি করছিল, ওরা সবাই যেন এক হয়ে গেছে। প্রথমে এসবের কিছুই বুঝে উঠতে পারছিল না গুলশান, পরে বুঝতে পারে এরা তো ছোট্ট বাচ্চার মতো, হারুক বা জিতুক যেটাই হোক না কেন তাদের ওতেই খুশি। আসলে গুলশান এসেছিল ওদের কোচ হিসেবে, কিন্তু তাদের থেকেই শিক্ষা নিয়ে গেল গুলশান। কিছুদিন পরে হেড কোচ কল দেয় গুলশানকে, আমি তো 1 মাস পরে রিটায়ারমেন্টে যাব, তো হেড কোচ তোমাকেই যেন বানানো হয় সেটা রিকমেন্ডেশন করেছি আমি। তুমি মানুষ খারাপ কিন্তু কোচ ভালো, আর এখন তো মানুষও ভালো হয়ে গেছো তুমি। এটা শুনে গুলশানের খুশি যেন আর ধরছিলই না। সে যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে হেড কোচ তার নামে রিকমেন্ডেশন দিয়েছে। এটা কেমনে পসিবল? দেখা যায় গুলশান আর তার বউ এখন একসাথেই থাকতে শুরু করেছে আবারও। তারা বাচ্চা নিবে বলে ডিসাইডও করেছে। পরদিন সকালবেলাতেই গুলশান চলে আসে কার্তারবাজির সাথে দেখা করে বিদায় নেওয়ার জন্য। যদিও তার পানিশমেন্ট ছিল 3 মাস, তবে টুর্নামেন্টের জন্য সে এখানে 4 মাস ছিল।
চলে যাওয়ার সময় টিমের কারোর সাথেই দেখা করতে চায় না গুলশান, কারণ যদি ওদের সাথে দেখা করে তাহলে অনেক ইমোশনাল হয়ে যাবে সে। লকারের চাবিগুলো নতুন নিযুক্ত কোচকে দিতে যায় গুলশান। সেটা দেওয়ার সময় সবাই সম্পর্কে অনেক সুনাম করে, বলে প্রথম একটু সমস্যা হতে পারে, কিন্তু আস্তে আস্তে সবাইকে ভালো লাগতে শুরু করবে তোমার। আর ওদেরকে যেন কখনো ধমক দিও না, তারা খুব অল্পতেই কষ্ট পেয়ে যায়। আর ওরা তোমার সাথে হয়তো অনেক মজাও করবে, কিন্তু যাই করুক না কেন ওদের মনগুলো খুবই ভালো। শেষে বলে আর যাই করো না কেন চলে যাওয়ার সময় তাদের সাথে দেখা না করে কিন্তু যেও না। এটা বলেই দৌড় লাগায় গুলশান। এক দৌড়ে চলে আসে কোর্টে। সেখানে এসে দেখতে পায় সবাই মিলে গুলশানের জন্য একটা কেক নিয়ে অপেক্ষা করছিল। সবাই ফর্মালি গুলশানকে বিদায় জানাবে। গুলশানকে দেখা মাত্রই সবাই চলে আসে সেখানে এবং জড়িয়ে ধরে ওকে। আর গুলশানও সবাইকেই আদর করতে শুরু করে। কয়েক মাস পরের কথা, গুলশানের মায়ের বিয়ে হচ্ছে। সেখানে সিতারা টিমের সবাই উপস্থিত। অনেক মজ মাস্তিও ছিল এই অনুষ্ঠানটায়। এতদিনে সুনিতার পেটও অনেকটাই বড় হয়ে গেছে। ফাইনালি ওদের বাচ্চাটা হবে খুব তাড়াতাড়ি। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।